সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে কমিশনের কাটছাঁটে পে স্কেলের নতুন রূপরেখা, ৩ ধাপে হবে নতুন পে স্কেল। এদিকে তনু হত্যা মামলায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষায় মিলল আরও এক ব্যক্তির তথ্য। অপরদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সিইসি। এবং সবশেষে থাকছে, আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান। এখন চলুন বিস্তারিত দেখা যাক। প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আসন্ন 2026-27 অর্থ বছরে বাজেটে এ খাতে প্রায় 37,000 কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 1 জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন কার্যকর হতে পারে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে অন্তর্বর্তী সময়ে জমা দেওয়া নবম পে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না, বরং সরকার গঠিত পর্যালোচনা কমিটি বেশ কিছু প্রস্তাবে কাটছাঁট করে নতুন রূপরেখা তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার এবার একসঙ্গে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতনের 50% সুবিধা পাবেন। পরবর্তী অর্থ বছরে বাকি 50% বেসিক কার্যকর করা হবে। আর 2028-29 অর্থ বছরে নতুন পে স্কেলের আওতায় ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। পে কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় 43,000 কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে কার্যকর থাকা 10% মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় ব্যয় কমিয়ে প্রায় 37,000 কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশনের প্রতিবেদনে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল, কিন্তু সচিব কমিটি সেই প্রস্তাবের বড় অংশ সীমিত করেছে। বিশেষ করে উচ্চপদস্থ অধিকারিকদের গাড়ি, কুক ও অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব আগের মতো অন্তর্ভুক্ত হয়নি। সংশোধিত প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ রাখা হয়েছে। এতে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন 142%-এরও বেশি এবং উচ্চ পর্যায়ের অধিকারিকদের বেতন প্রায় 105% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নতুন কাঠামোয় বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50%, টিফিন ভাতা 200 টাকা থেকে 1,000 টাকা করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে 55 থেকে 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশও রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় 11 বছর পর নতুন পে স্কেল কার্যকর হলে দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী আর্থিকভাবে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও ধাপে ধাপে বাস্তবায়নের কারণে পুরো সুবিধা পেতে কিছুটা সময় লাগবে, তবুও এটিকে দেশের সরকারি বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে তনু হত্যা মামলায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষায় মিলল আরও এক ব্যক্তির তথ্য। দীর্ঘদিন আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছে, তনুর পোশাক থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন এই তথ্যকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তনুর আলামত পরীক্ষা করে 3 জন ভিন্ন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার তথ্য দিয়েছিল। এবার নতুন ডিএনএ বিশ্লেষণে আরও একজন অজ্ঞাত পুরুষের রক্তের নমুনা শনাক্ত হওয়ায় মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। রবিবার 17 মে রাত 11:15টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগের তথ্য অনুযায়ী 3 জন পুরুষের শুক্রাণুর উপস্থিতি পাওয়া গিয়েছিল, তবে সাম্প্রতিক ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের নমুনা শনাক্ত হয়েছে, যা তদন্তের নতুন দিক উন্মোচন করতে পারে।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল মামলার ৩ সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও মিলিয়ে দেখার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়। এদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। আদালতের নির্দেশের পর গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ডিএনএ তথ্য পাওয়ার পর মামলার তদন্তে গতি এসেছে। একই সঙ্গে সরকারের উচ্চ পর্যায় থেকেও আলোচিত এই মামলার তদন্ত তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। সিআইডির ডিএনএ ল্যাবরেটরির পরীক্ষক নুসরাত ইয়াসমিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে মোট ২৪টি আলামত পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে কয়েকটি আলামতে ৩ জন ভিন্ন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। পাশাপাশি একটি কাপড়ে পাওয়া রক্তের নমুনা থেকে আরও একজন অজ্ঞাত পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়, যা আগের নমুনাগুলোর সঙ্গে মেলেনি। তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, নতুন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের পাশাপাশি আরও কয়েকজনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে। তবে তদন্তে জড়িত সন্দেহভাজনদের অনেকের স্থায়ী ঠিকানা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনাবাহিনী এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনাবাহিনীর পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সিইসি। স্থানীয় নির্বাচনের দিনক্ষণও ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা যায়। নাসিরউদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটার সহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতা কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এবং সবশেষে থাকছে, আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না হাসনাত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনের সাংসদ হাসনাত আবদুল্লাহ বলেছেন, এদেশে আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ পদোন্নতির আশায় নেতাকর্মীদের মারধর ও হয়রানি করছে। তবে এটি শুধু পুলিশের দোষ নয়, পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার জন্য গ্রেফতার হতে হয়েছে, বর্তমান সময়েও একই পরিস্থিতি বিদ্যমান। হাসনাত আবদুল্লাহ বলেন, বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, অথচ আমাদের মুরব্বীদের অনেকেরই সেখানে বাড়ি গাড়ি রয়েছে। তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়। এ বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বেকারমুক্ত বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের যুব সমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেসরকারি খাতে কর্মসংস্থানের ব্যবস্থা এবং এসএমই খাতকে আরও গতিশীল করতে হবে। আগামী বাজেটে এসব দাবি অন্তর্ভুক্ত করতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে।
চৌদ্দগ্রামকে সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি বলেন, যারা মাদক ব্যবসা করে তারা দেশ ও জাতির শত্রু, তারা যুব সমাজকে ধ্বংস করছে। পুলিশ ও মাদক কারবারে একসাথে চলতে পারে না। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। জাতীয় যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াত লেখা জয়নাল আবেদিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয় করেন নাভিদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয় করেন ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউসার, জাতীয় যুবশক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয় করেন জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মোহাম্মদ হানিফ পাটোয়ারি ও আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।